নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনের বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম। আজকে আমি বানিয়ে নেব একটা অসাধারণ রেসিপি, ইঁচড় আলুর কষা। তো ইঁচড় আলুর কষা কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে করে থাকি। আজ আমিও করব, তো সেটা আমি কিভাবে করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক আজকে কিভাবে আমি ইঁচড় আলুর কষাটা বানাবো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন আজকে দেখে নিয়ে যাক ইঁচড় আলুর কষা রেসিপি। ইঁচড় আলু কষার জন্য আমি খুব কেটে নিয়েছি এখন ইঁচড়গুলো। আর ইঁচড়গুলো দেখুন বেশ একটু ডুমা ডুমা করে কেটেছি, কারণ যদি খুব ছোট সাইজের কাটি তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না, সেই কারণে একটুখানি বড় বড় করে কেটেছি। আর সাথে কেটেছি একটা আলুর পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা যারা আলু খেতে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু আলু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট আছে, সেই কারণে আলুর পরিমাণটা কিন্তু আমি এখানে কমই দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা মতো টমেটো একটুখানি কেটে নিয়েছি। আপনারা চাইলে এই টমেটোটা কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, সাথে এমনি কেটেও কড়াতে তেলের উপরে ভেজে নিতে পারেন। তো আমি এখানে তেলের উপরে ভেজে নেব, সেই কারণে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এখন। আর আমি এখানে নিয়েছি মশলা করার জন্য ব্লেন্ড করব। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, জিরে আর একটা শুকনো লঙ্কা। তো ঝালটা যে যেমন খাবেন সেই মতোই দেবেন। আমি কিন্তু এখানে দিয়েছি একটা পরিমাণ মতো শুকনো লঙ্কা। তো এটা আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তারপরে আপনাদের হাতে আবারও আসছি। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক। তো আমি এখানে ইঁচড় সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে জল। আপনারা চাইলে কিন্তু এটা কড়ার মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। আমি কড়ার মধ্যে সেদ্ধ করলে পরে টাইমটা একটুখানি বেশি লাগবে। আর আমি এখানে কুকারে দিয়ে একটা সিটি মেরে দেবো, তাহলে কিন্তু আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে যাবে। তো ইঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন। তো আমি ওটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখন এটা আলুগুলো ভেজে নেব। কারণ কি বলুন তো, আলুটা আগে ভেজে নিলে পরে সুবিধা হয়। ইঁচড়টা ঠান্ডা হতে হতেই আমার কিন্তু এদিকে আলুটা ভাজা হয়ে যাবে ততক্ষণে। তো দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কারণ আলুগুলো একটু হালকা হালকা করে ভেজে নিলাম, খুব একটা লাল করিনি, ঠিক আছে। তো আমি হালকা করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে এখন আমি ইঁচড়গুলোকে ভেজে নেব। আর ইঁচড় আলু কষা করার জন্য ইঁচড়টা কিন্তু ভাজাটা খুবই মাস্ট, তেলের উপর, হালকা তেলের উপর। এটা আমি এখন একটু ভেজে নেব। আর কালারটা আসার জন্য এখানে মিশিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ইঁচড়টা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে যার যেরকম লাগবে সেইভাবে ভাজবেন। তো আমি ইঁচড়টা যদি লাল লাল করে ভেজে নিই, সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা করতে এবং খেতেও খুব দুর্দান্ত হয়। তো চলুন, আমার ইঁচড়টা প্রায় ভাজা হয়ে গেছে। আর আমি এখন এটা তুলে নিচ্ছি। এরপর আবার আমি কড়া চাপিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা যে যেমনভাবে তেল ইউজ করতে পারেন সেটা কোনো সমস্যা নেই। আমি এখানে সরষের তেলই ইউজ করেছি। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ 2টা, আর একটা দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। তো এটাই আমার আজকের ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়নটা 2-3 সেকেন্ড ধরে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা,
তো তেজপাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো এখন টমেটোটা দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেবো, কারণ টমেটোটা যদি একটু না ভেজে নিই তাহলে কালারটাও ঠিক মতো আসে না, টমেটোর থেকে যে মানে সেদ্ধটাও হয় না। তো সেই জন্য আমি 1-2 মিনিট ধরে এটা প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখুন আমি এখানে দিয়ে দেবো এখন মশলাটা, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দেবো। মশলাটা যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই আদা পেঁয়াজ রসুন জিরে সব মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আর চাইলে আপনারা এখানে কিন্তু যদি বাড়িতে থাকে টক দইটা কিন্তু ইউজ করতেই পারেন। আর টক দইটা দিলে পরে তার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়। তো জানেন তো আমার বাড়িতে টক দই ছিল না, সেক্ষেত্রে আমার টক দই কিন্তু দেওয়া হয়নি। আর হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চামচ হলুদ দিয়ে আমি এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলু এঁচোড় দুটোকেই কিন্তু এখন আমি এখানে মশলার উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা এখন মিক্সড করে নেব। আর মিক্সড করার সময় আপনি নুন দিয়ে দিতে পারেন, তো আমিও এখানে পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ নুনটা আমার আগে দেওয়াই ছিল। আমি এটাকে ভালো করে কষিয়ে একটুখানি গরম জল ঢেলে দিলাম। আর বন্ধুরা, যে কোনো সবজিতেই যদি আমাদের গরম জল ইউজ করা হয় সেই সবজির কিন্তু স্বাদটাই সম্পূর্ণ আলাদা হয়। তো সেই জন্য আমি সবসময় যে কোনো সবজি করলেই আগে আমি সসপ্যানে গরম জল বসিয়ে দিই। গরম জলটা দিলে পরে যে কোনো সবজিটা মানে হতেও তাড়াতাড়ি হয় আর স্বাদটাও আলাদা হয়। তো দেখুন আমি এরপরে নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা আগে দিলেও হবে কষার সময় আর পরে দিলেও হবে। যেহেতু আমার এঁচোড়ের সাথে নুন মেশানো ছিল তাই পরিমাণ মতো নুনটা কিন্তু একটু দেখে দিতে হবে। এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। তারপরে এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। এটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু যেহেতু আলুটা ভাজা হয়ে আছে বেশি সময় আর লাগবে না। তো আমি পরিমাণ মতো সবটা চেক করে নিয়ে আমি এখন এটা দিয়ে দিলাম ঢাকা। আবার 5 মিনিট বাদে আমি ফেরত আসছি বন্ধুরা, আপনারা ততক্ষণ আমার সাথে থাকুন, কোথাও যাবেন না। তো দেখুন 5 মিনিট বাদে আমি ফিরে চলে এসেছি। দেখুন এঁচোড়ের কালারটা দেখুন, অসম্ভব একটা সুন্দর কালার এসেছে। আর এঁচোড়টা দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। আর শুধু দেখতে নয় বন্ধুরা, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু একবার এঁচোড় আলুর কষাটা বানিয়ে দেখতেই পারেন। আমি তো সাধারণ পদ্ধতিতে ঘরের মধ্যে যা কিছু ছিল দিয়েই বানিয়ে এলাম। তো আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু এক্সট্রা দিতে পারেন, যেমন টক দইটা দিলে কিন্তু খুবই ভালো হয়। তো টক দই সবসময় তো বাড়িতে থাকে না, সেই জন্য টক দইটা দেওয়া হয়ে উঠলো না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এঁচোড় আলুর কষাটা সম্পূর্ণভাবে রেডি। একদম গরম গরম ভাতে এইভাবে এঁচোড় আলুর কষা দিয়ে দিলে মাংসকেও একদিকে সরিয়ে রেখে দেওয়া যাবে, দিয়ে এঁচোড় আলুর কষা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এরপরে একটু আপনারা চাইলে গরম মশলা মিশিয়ে দিতে পারেন। গরম মশলাটা মিশিয়ে দিলে কিন্তু এর থেকে যে আলাদা একটা গন্ধ বেরোবে সেটা কিন্তু সত্যিই অসাধারণ হয়। তো যাই হোক, আপনাদের সাথে এঁচোড় আলুর রেসিপিটি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে একটু স্বাদ আনার জন্য 1 চামচ মতো চিনি মিশিয়ে দেবেন। তাহলে চিনিটা দিলে কি হয়, যে কোনো তরকারিতে যদি একটুখানি চিনি দেওয়া হয় তাহলে তার স্বাদটা সম্পূর্ণ একটু আলাদা হয়ে যায়। তো আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আর যারা ঝাল যেভাবে খাবেন সেইভাবে ঝালটা কিন্তু ইউজ করতে পারেন। কাঁচা লঙ্কাও এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আর কাঁচা লঙ্কা ইউজ করিনি, আমার রেসিপি কিন্তু পুরোপুরিভাবে তৈরি দেওয়ার জন্য। তো দেখুন আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে যাবেন বন্ধুরা। তো আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আর যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার পরিবারে আপনারা নতুন এসেছেন। শুধু ভালোবাসার ইমোজি দিয়ে যাবেন, তাহলেই আমি বুঝে নেব যে আপনারা নতুন এসেছেন। আর কোনো কিছু লিখবেন না, তাতে শুধু আমার নয় আপনার চ্যানেলেরও ক্ষতি হবে। সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, যে কোনো কিছু বন্ধু হলাম সাপোর্ট করলাম এরকম ধরনের কোনো কমেন্ট করবেন না, তাহলে শুধু আমার চ্যানেল নয় সাথে সাথে আপনার চ্যানেলটারও বেশিরভাগ পরিমাণে ক্ষতি হবে। সেই কারণে প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা দেখার আগেতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা শুধু লাভ রিয়েক্ট দিয়ে আমার সাথে থাকবেন। তারপরে আমি আপনাদের পরিবারের ঠিক সময় মতো 24 ঘন্টা বাদে আপনার পরিবারে চলে আসব। কোনো চিন্তার কারণ নয়, যেহেতু এটা মনি চ্যানেল, তো সেক্ষেত্রে আমাদের একটু যেতে সময় লাগবে। আপনারা ভাববেন না যে আমরা যাব না, কিন্তু আমরা প্রত্যেকেই চলে যাই প্রত্যেকের বাড়িতে, শুধু একটু সময়ের অপেক্ষা। তো চলুন আজকের মতো আমার দেখুন রেসিপি সম্পূর্ণভাবে তৈরি।
আমি এখন এই রেসিপি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। আর শুধু দেখতেই সুন্দর নয়, এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় দিন। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে, মানে একদম কষা কষা। আপনারা চাইলে ঝোলটার পরিমাণ একটু বেশি রাখতে পারেন, তো আমি ডাল করেছিলাম বলে এখানে ঝোলের পরিমাণটা কিন্তু কমই রেখেছিলাম। দেখুন সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আজকের মতো বিদায়, সবাইকে টাটা।